সবাইকে স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। আলোচনার বিষয় আজকে রাজনৈতিক দল ও ভোটারদের দায়বদ্ধতা। আসছে নির্বাচন 2026-এর এই বড় নির্বাচন এবং গণভোট দুটি মিলে রাজনৈতিক দলগুলো এবং ভোটারদের যে দায়বদ্ধতা রয়েছে, কারণ বহু বছর পর ভোটাররা তাদের ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। সবাইকে স্বাগত জানাচ্ছি সেই আলোচনায়, এবং আজকের আলোচনায় আমার সাথে অংশগ্রহণ করছেন, যুক্ত হয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজন আমার সাথে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম, আলোচনাটা শুরু করতে চাই আমি গোলাম মাওলা রনি আপনাকে দিয়ে। রনি ভাই, নির্বাচন এবং রাজনৈতিক দল ও ভোটারদের দায়বদ্ধতা আলোচনার বিষয়ে রাখলে পরেও আমরা জানি যে 22 তারিখ থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সফর সকলে শুরু করবেন এবং সকলেই একটা নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছেন, নির্বাচনের আমেজের মধ্যে আছেন। আমি রনি ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, এবং এই যে রাজনৈতিক দল কিংবা আসছে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রত্যাশা আছে, সকলেই ভোটের গাড়িতে উঠেছে এবং সকলেই জয়যুক্ত হতে চায়, এবং জয়ের কারণে যেই জয়কে ঘরে তোলার জন্য তারা নানা রকমের কৌশলতা অবলম্বন করছে। এই বিষয়গুলোকে, এই যে কৌশলগুলো, এই কৌশলগুলোকে আপনি কিভাবে দেখছেন? অনেক রকমের কৌশল আছে, কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। রনি ভাই শুরু করেন। প্রথমত আমাদের যে চিরাচরিত নির্বাচনের সময় যে একটা আমেজ থাকে, একটা প্রার্থীর একটা ইমেজ থাকে, ভোটারদের একটা মানে ভিতর থেকে একটা অন্তর্নিহিত আকর্ষণ থাকে যে আমি ভোট দেব, কাউকে সমর্থন করব, কিংবা কাউকে সে যেন নির্বাচিত হতে না পারে সর্বশক্তি নিয়োগ করব, এরকম একটা পণ থাকে। এবার এটা একেবারে অনুপস্থিত। এটা যে কেন হলো এটা বুঝতে পারলাম না। কারণ হলো যে সরকার তো চেষ্টার ত্রুটি করেনি। বর্তমান সরকার তার সততা দিয়ে, তার গল্পগুজব দিয়ে, তার যাকে বলা হয় নাটক সিনেমা দিয়ে, হোয়াট এভার মেবি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সারা দুনিয়াতে যে তার মশহুর তিনি, সেটা হলো তিনি খুব চমৎকার করে কথা বলেন ইংরেজিতে এবং বাংলাতে। এবং আরো অবাক করার ব্যাপার হলো যে তিনি কথা বলার সময় চমৎকার করে হাসেন, হাসতে হাসতে কথা বলেন। তো গত 17 মাস ধরে আমাদেরকে নিয়ে তিনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমাদেরকে বিদেশে যেতে হবে না, সারা দুনিয়ার মানুষ আমাদের কাছে আসবে, বাঙালিদের কাছে। তো এটা হয়ে গেছে, এখন আর আমাদেরকে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই, দরকারও নাই। অনেক দেশে ভিসা বন্ধ হয়ে গেছে, আর এখন বিশ্বের অনেক দেশই এখন আমাদের কাছে আসতেছে। আমাদের ইলেকশন কিভাবে হবে বা না হবে এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আসতেছেন, ইউর লোকজন আসতেছেন। এটা একটা বিরাট ব্যাপার। আমরা তো আমেরিকা, উই ডোন্ট কেয়ার আমেরিকা থেকে নির্বাচিত হলো বা না হলো। আমাদের দেশের মন্ত্রী, এমপি, সিনেটর যারা আছে, আমাদের দেশের লোকজন আছে, আমরা কখনো আমেরিকা যাই না, ওইগুলো নিয়ে আমাদের কোনো মাথামাতি নেই। কিন্তু দেখেন আমরা কোন পর্যায়ে চলে গেছি। আমাদের নির্বাচন নিয়ে এখন আমেরিকার মাথা ব্যথা, তারপরে ইউরোপীয় ইউনিয়নের মাথা ব্যথা, তুরস্ক, ভারত, পাকিস্তান, চীন, সকল দেশের মাথা ব্যথা। তারা দলে দলে বাংলাদেশে আসছেন। তারপরে সবার সঙ্গে বিএনপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। আবার এখন শোনা যাচ্ছে যে সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গেও নাকি এদের বিভিন্ন কনফারেন্সে কথাবার্তা হচ্ছে। তো এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে স্বপ্ন ছিল যে আমরা কোথাও যাব না, সারা দুনিয়া আমাদের কাছে আসবে, তো সেই জিনিসটা হচ্ছে। তো সেই অর্থে মানুষের উচিত এই ভদ্রলোকের প্রতি কৃতজ্ঞতা বোধ করে দলে দলে স্লোগান দিয়ে দিয়ে নির্বাচনের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়া, এবং অন্যান্যবার যেভাবে তাদের মধ্যে একটা আমেজ থাকে, উৎসব থাকে, সেই উৎসবটা আবার জাগরুক করা। আমাদের দেশে তো সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন, সবাই মনে প্রাণে ভোট দিয়েছেন 2009 সনে, 2008 সনে। এরপরে কিন্তু নির্বাচন আসলে এইভাবে হয়নি। তো অনেকে ভুলে গেছেন যে কি করে সিল মারতে হয়, কি করে ভোট দিতে হয়। তা আমাদের দেশের যারা ভোটারদের, আপনি যেটা বললেন দায়িত্ব, যারা আগে ভোট দিয়েছেন 2009 সনে বা তার আগে, তাদের উচিত হলো বিভিন্ন জায়গাতে ভোট প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা এবং তরুণদেরকে ডেকে ডেকে এনে, বাবা দেখো এইভাবে সিল মারতে হয়, এইভাবে ওয়াজ করতে হয়। এটা তো আসলে সাধারণ ভোটারদের কাজ না, এটা তো হয় নির্বাচন কমিশনের কাজ কিংবা সরকারের কাজ। নির্বাচন কমিশন কি তার দায়িত্ব পালন করছে? না, আপনি তো বললেন ভোটারদের দায়িত্বের ব্যাপার, আমি ভোটারদের কথা বলছি। এখন নির্বাচন কমিশন তো কত করবে বলেন? 18 কোটি মানুষ
18 কোটি মানুষ অল্প সময় তারা পেয়েছে। এই অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন এমনি নানা রকম চাপের মধ্যে আছে। বিএনপি চাপ দিচ্ছে, জামাত চাপ দিচ্ছে, এনসিপি চাপ দিচ্ছে, দেশি বিদেশি লোকজন বিভিন্ন কথাবার্তা বলে মানে এইখানে যে কজন লোক আছেন তাদের সবাইকে রীতিমতো আলু ভর্তা বানিয়ে ফেলেছেন। তো সেই অবস্থায় যে তারা এখনো নির্বাচনের নাম মুখে নিতে পারছেন, এই জন্য তো আমি আলহামদুলিল্লাহ বললি যে আল্লাহ তাদেরকে আরো হায়াত দারাজ করুন। আবার অন্যদিকে সরকারে যারা লোকজন আছেন তাদের তো বিএনপি বা জামাতের মতো, আওয়ামী লীগের মতো এত সংগঠন নেই, অল্প কয়েকজন লোক। ওনারা এনজিও চালিয়েছেন, মানে গ্রামীণ ব্যাংক চালিয়েছেন, গ্রামীণ ফোন চালিয়েছেন। ফলে সেই অভিজ্ঞতা দিয়ে তারা এখন পর্যন্ত এই সরকারটাকে টেনে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এর চেয়ে খারাপ কিছু তো হতে পারতো, অনেক কিছু খারাপ কিছু হতে পারতো। তো সেই খারাপ কিছু না হয়ে এখনো পর্যন্ত সরকার টেনে নিতে পারছেন। তো এই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আমি মনে করি যে আমরা যারা আমজনতা, আমাদের অনেক দায়িত্ব আছে, আমাদের অনেক দায়িত্ব আছে। যে কাজগুলো সরকার করবে বা নির্বাচন কমিশন করবে, বেসিক্যালি আমরা তো বলি যে আমরা ট্যাক্স দিয়ে তাদেরকে লালন পালন করি। তো আমরা যদি রাষ্ট্রের অধিকর্তা হই, জনগণ, দায় দায়িত্ব আমাদেরকে ঘাড়ে তুলে নিতে হবে। এই দায় দায়িত্ব অবশ্যই নিয়ে আলোচনা করব, যেহেতু ভোটারদের দায়বদ্ধতা নিয়েও তো আমরা কথা বলছি। সেক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা কতটুকু, ভোটাররা কতটুকু, রাজনীতিবিদরা অসৎ এটা আমরা বলি প্রায়, কিন্তু ভোটাররাও তো সৎ হতে হবে। ভোটাররা কতটুকু সৎ আছে সেই জায়গাটাও নিশ্চয়ই আমরা আলোচনা করব। এবং আপনি যেমনটা বলছিলেন যে নির্বাচন এলেই আমাদের নির্বাচন নিয়ে দেশের বাইরের শক্তিগুলো বা দেশের বিদেশি শক্তিগুলো অনেক বেশি মাথা ঘামায়। এটা আমরা গত নির্বাচনগুলোতেও দেখেছি, এই নির্বাচনেও দেখছি। কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে। আজিজ ভাই, আপনার কাছে আলোচনায় চলে যেতে চাই। রনি ভাইয়ের এই আলোচনাটা ধরেই আমি আসলে আপনার কাছে জানতে চাই যে এই যে এক ধরনের পরিবর্তনের আশা আমরা করেছিলাম, সেই পরিবর্তনটা কতটুকু বাস্তবায়িত হয়েছে? কারণ আমরা আগের কোনো চেহারা আর আগের কোনো রাজনীতিতে আগের যে রূপগুলো আছে সেই রূপগুলো আমরা দেখতে চাইনি, ধরনগুলো দেখতে চাইনি। কোনো রকমের পার্থক্য কি দেখতে পাচ্ছেন এবারে 2026-এর নির্বাচনে? ধন্যবাদ। এখনো স্পষ্ট না। ধরেন 71 সালে যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, বৈষম্য বিরুদ্ধে আইনের শাসন, সুশাসন, মানবিক বাংলাদেশ, সেটা পূরণ হয়নি। 90-এও চেষ্টা করা হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে, তখনও হয়নি। এবারে যেটা হয়ে গেল 5ই আগস্টে যে অভ্যুত্থানের পরিবর্তন ঘটলো, এরপরেও আর প্রত্যাশা পূরণ হওয়ার সুযোগ দেখছি না। অর্থাৎ আমরা সিনিয়র সিটিজেন এবারে কিন্তু প্রত্যাশা করেছিলাম, অন্তত পক্ষে এনসিপি অনেক বিতর্কিত হয়ে গেছে, এটা মানলাম, উপরের সারির। তবুও আমরা কিন্তু চাচ্ছিলাম যে এদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এরা টিকে থাক। কিন্তু এরা টিকে থাকলো না, কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। তারা জামাতের পেটের ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ বোয়াল মাছে, আমি আগেও বলছি, বোয়াল মাছ ছোট মাছ তাজা মাছকে খায়, কিন্তু পেটে ঢোকার পরে সে হজম হয়। তো অলরেডি আপনার এনসিপি হজম হয়ে গেছে, এটা আর নাই, এর টুকরা টুকরা হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা, আপনি যেটা বলছেন, দায়বদ্ধতা, রাজনৈতিক দল অভ্যুত্থানের শক্তি, মানে নির্বাচন নিয়ে এখন কিন্তু কেউ শঙ্কা প্রকাশ করছে না যে 12 তারিখে নির্বাচন হবে কি হবে না, কিন্তু সংশয় এক ধরনের থেকে গেছে। কারণ জোটগত সমীকরণগুলো মিলাতে গিয়ে মানুষ এক ধরনের সংশয়ের মধ্যে পড়েছে, যে সাধারণ ভোটার না। এখনো নির্বাচন নিয়ে সাধারণ মানুষ জিজ্ঞেস করে নির্বাচন হবে তো। এটার উদাহরণ দুইটা, মানুষ কিন্তু বলে না। 1/11-এর সময় দুইবার শিডিউল পাল্টায় এবং 10 দিন আগে সরকার পরিবর্তন হয়ে যায়, এটা একটা উদাহরণ আছে। দুই, আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আস্থা রাখতে পারতেছে না, কারণ প্রথম থেকেই উনি যদি কিন্তু তবে ছাড়া কোনো কথা বলেন নাই। আর এরপরে মাঝখানে আপনি দেখেন এই পাশ দিয়ে হাঁটে গেলে কয় 5 বছর থাকেন, কেউ কয় 10 বছর থাকেন, আজীবন থাকেন। এখন আর বলে না, কারণ এখন দেশটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে নির্বাচন ছাড়া তো কোনো গতি নেই, ওইটা বলে না। এখন এই সরকার, রনি ভাই যেটা বললো, সরকার নির্বাচন দিতে চাইলেও মানুষ কিন্তু আস্থা তৈরি হচ্ছে না। কারণ হচ্ছে ধরেন এই যে অস্ত্র উদ্ধার এখনো হয় নাই। ধরেন 5 তারিখের পরে যে থানাগুলো লুট হয়ে অস্ত্র চলে গেল, অস্ত্রগুলো কোথায় উদ্ধার হয়েছে? যৌথ বাহিনী লাগাইছে না, ডেভিল হান্টে লাগাইছে না, তখন তো পুলিশও মারা গেছে, ওটা বাদ দেন। আপনি বলেন অস্ত্র উদ্ধার হলো না, কোনো মিসক্রিয়েন্ট গ্রেপ্তার তেমন হচ্ছে না। তারপরে আওয়ামী লীগের শেষ সময়ে প্রায় 1.5 লক্ষ অস্ত্র লাইসেন্স দিয়ে দিছে, সেগুলো সব নির্বাচনের আগে বৈধ লাইসেন্সও কিন্তু জমা নেয়, এবারে কিন্তু তা নেয় নাই, খেয়াল করে দেখেন। এরপরে আপনার এই যে ডেভিল হান্ট গেছে,
এই সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা প্রার্থীকে চাইলেই অস্ত্র দিবে এবং তার বডিগার্ডকে অস্ত্র দিবে। আমি তো দেখলাম এক টক শোতে এক প্রার্থী, ছোট প্রার্থী গেছে, দেখলাম তার নতুন মাইক্রোবাস পেয়ে গেছে এবং তার কাছে বডিগার্ড আছে, অস্ত্র নিয়ে আছে। তো এইভাবে যদি অস্ত্র তার পকেটে হাত দিয়ে দেখিনি, নিশ্চয়ই পকেটের নিচে কিনে জানি না। তো ধরেন আমি অনুমান ধরেন 3 লক্ষ যদি এখন থেকে থাকে, মিডিয়াতে দেখি না বাইরের থেকে অস্ত্র আসতেছে আরো 3 লক্ষ যদি থেকে থাকে, আরো ধরেন প্রায় 4300 আপনার সেন্টার আছে। এই সেন্টারের ভিতরে যদি ক্যান্ডিডেট সহ তার বডিগার্ড সহ আরো 2-3 জন করে অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে, আরে এরা তো ভোটার কাছেই যেতে পারবে না। পুরো সারা দেশটা তো একটা বুলেটের বন্দুকের উপরে রেখে দিবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে যে কোনো নির্বাচনের আগে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিরতির সময় হয়েছে এম এ আজিজ, একটা বিরতি নিব, বিরতির পরে এসে এই আইন শৃঙ্খলা এবং জোটগত সমীকরণ যা আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের দুজনের সাথে আলোচনা করব। দর্শক, একটা বিরতি নিচ্ছি। আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যার সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যার। আলোচনায় চলে যেতে চাই। আমার সাথে আজকে রনি ভাই আছেন, এম এ আজিজ ভাই আছেন। আমি আলোচনাতে ফিরতে চাই আসলে। হ্যাঁ, আজিজ ভাইয়ের কাছেই ছিলাম এবং আজিজ ভাই যেটি বলতে চাচ্ছিলেন যে জোটগত এক ধরনের সমীকরণ তো আছে, সবকিছু মিলে আসলে এক ধরনের শঙ্কা নাই, কিন্তু সংশয় রয়ে গেছে নির্বাচনের সময়টা নিয়ে। আজিজ ভাই, আপনি যদি যোগ করতেন আপনার। আমি তো আগে যা বলছি তার সাথে আরো যুক্ত করছি। ধরেন মিডল ইস্টের প্রায় 3-4টে দেশের ভিতরে ব্যালট প্রবাসীদের ব্যালট পেপার জড়ো করা হয়েছে, সেগুলো তো একদিকে চলে যাবে। একটা 2 হলো ভোট একটা সিট থেকে আরেকটা সিটে ট্রান্সফার হয়েছে অলরেডি, এবং এটার জন্য ইলেকশন কমিশনের অধস্থ নিচের দিকের অফিসার, ইলেকশন অফিসার ঘুষ দিয়ে করতেছে। কারা করছে? মানে কোন রাজনৈতিক দল? জামাতের নামে হচ্ছে। আচ্ছা, ওই বাইরেরটা ওইটাই হচ্ছে, জড়ো করতেছে ভোট। তো এগুলো তো অলরেডি বিএনপি গিয়ে অলরেডি ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করেছে। হ্যাঁ, তো এগুলো তো একটা সমস্যা তৈরি করলো। তারপরে আপনার ধরেন এই যে নির্বাচনী জোট যে ভেঙে গেল, একটা তো জামাতের নেতৃত্বে একটা জোট ছিল আর একটা বিএনপির নেতৃত্বে জোট ছিল। দেখেন বিএনপির নেতৃত্বে যে জোট, এর অর্ধেক প্রার্থী কিন্তু বিএনপিতে আপনার যোগদান করেছে, বিএনপির হয়ে গেছে, ধানের শীষ নিয়ে ইলেকশন করবে। কিন্তু আমাদের আরপিওর বিধান অনুযায়ী সে তো আর তার রাজনীতিতে ফেরত আসতে পারবে না, কারণ সে তো এমপি পরিবর্তন করলে তার পার্লামেন্টের মেম্বারশিপ চলে যাবে। সুতরাং ওগুলো পার্টি, ওগুলো দল হজম হয়ে গেল, ওইভাবে হজম, অর্ধেক দল হজম হয়ে গেল, ছোট দল। আর এখানে যেটা এনসিপি, কিন্তু এনসিপি কে জামাত হজম করে ফেলছে, এমনি 3-4 টুকরো হয়ে গেছে, ভেঙে গেছে। আর ইসলামিক ভোট, এমনিতে তো 30টা আসন ছিল, আবার দেখা যাচ্ছে যে যেহেতু আসন নেওয়া, শোনেন ফেসিবাদের সময় শেখ হাসিনার সময় 3টা কিংস পার্টি বড় বড় নেতা দিয়ে বলছিল, 300 সিটের নমিনেশন দিয়েছিল, একটারও জামাত থাকে নেই। এবারেও আপনি দেখেন কোনো লাভ হবে না। জোট যত, তাদের ধারণা জামাতে গেলে কিছু জামাতিরা হয়তো তাদের ভোট দিবে, জামাতের লোক, তাতে করে ধরেন সংসদে যে অনুপাতে ভোট কিছু তাদের বাড়তে পারে, সেটা নিয়ে হয়তো উচ্চকক্ষে 2-1টা সিট পেলেও পেতে পারে, তাছাড়া কোনো চান্স নেই, পার্লামেন্টে কোনো চান্স নেই। ওকে আজিজ ভাই, আপনার এই সমীকরণের সাথে রনি ভাই কি একমত কিনা, এবং সেই সাথে একটুখানি ছোট্ট করে আমি একটা ছোট্ট খবর একটু যুক্ত করতে চাই। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত 31 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা জানিয়েছিলেন। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন বলে জানান তিনি, এবং সেই সময় তিনি জানাননি। যদিও আজকে আমরা দেখেছি যে ভারত হাইকমিশনের কর্মকর্তারা, মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি আজকে বিষয়টি খোলাসা করেছেন, এবং যদি জামাতের সাথে দেখা করে থাকেন সেটিকে আর সব রাজনৈতিক দলের সাথে যেভাবে দেখা করা হয় সেইভাবে দেখা করার বিষয়টি তিনি দেখতে বলেছেন। আসলে কেন এই লুকোচুরিটা কেন? এর আগেও আমরা দেখেছি যে জাতীয় পার্টি এই ধরনের লুকোচুরি করেছিল, ভারতের সাথে দেখা হয়েছে, দেখা করে এসে ভারত নিষেধ করেছে, এমনটাও কিন্তু বলা হয়েছিল। না, জাতীয় পার্টি আসলে কখনো লুকোচুরি করেনি। আমাদের দেশে যদি ভারতের বিশ্বস্ত বন্ধু থাকে কেউ, যেটাকে বলা হয় কৌশলগত বন্ধুত্ব, সেটা কেবলমাত্র ভারতের সাথে জাতীয় পার্টির আছে, এবং সেই এরশাদের জমানা থেকে আজ অবধি এই সম্পর্কটি কখনো টানাপোড়েন হয়নি। বাংলাদেশে যদি ভারতের সামর্থ্য থাকতো তাহলে জাতীয় পার্টির জিএম কাদেরকে ভারত প্রধানমন্ত্রী বানাতো, এটা হলো বাস্তবতা। তো কাজেই এটা ওপেন সিক্রেট। এবং এখনো দেখেন আমরা যে সবাই, মানে জাতীয় পার্টির অফিস 3-3 বার পুরানো হলো,
কিন্তু দিব্যি তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ওরকম মামলা মোকদ্দমা কিছু হয়নি। এটা সবাই জানে যে এখানে ভারতের একটা, যাকে বলা হয়, তাদের উপর একটা বিরাট আশীর্বাদ আছে। এর বাইরে যেটা সবচেয়ে বড় দুর্ভাগ্য আওয়ামী লীগের জন্য, যে আওয়ামী লীগকে বলা হয় যে ভারতের দোসর, কিন্তু প্রায় সব সময়টাতে এই সম্পর্কটা ছিল টানাপোড়েনের। আওয়ামী লীগ ভারতকে ব্যবহার করার চেষ্টা করেছে, ভারতও আওয়ামী লীগকে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু উভয় যখন একটা ভালো পজিশনে ছিল, ঠিক সেই সময়টাতে ভারত চেষ্টা করেছে বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক স্থাপন করার জন্য। আপনাদের মনে আছে যে 2012 সনের দিকে বা 11 সনের দিকে বেগম জিয়া ভারত গিয়েছিলেন। তো ওই সময়টাতে তাকে যে গ্র্যান্ড রিসেপশন দেওয়া হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী মিস্টার মনমোহন সিং স্বয়ং এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করেছিলেন। তো আসলে তখন ভারত চাচ্ছিল যে প্যারালাল, আওয়ামী লীগের বাইরে প্যারালাল বিএনপির সাথে একটি সম্পর্ক স্থাপিত হোক। এই হলো এক। 2 নম্বর হলো যে ইসলামিক দল হিসেবে কেবলমাত্র যে জামাত ইসলামী তা নয়, এখানে হেফাজত ইসলামী থেকে শুরু করে চরমোনাই যত রাজনৈতিক দলগুলো আছে, প্রায় সকলের সঙ্গে ভারতও যেভাবে যোগাযোগ করে, পাকিস্তানও যোগাযোগ করে। এমনকি ধরুন আওয়ামী লীগের সঙ্গেও কিন্তু পাকিস্তানের একাধিক বৈঠক হয়। কিন্তু আমরা এই কথাগুলো সহজ সরলভাবে বলতে পারি না, আমাদের নিজেদের ব্যক্তিগত দুর্বলতা এবং অক্ষমতার জন্য। এর কারণ হলো আমাদের একটা গ্রুপ যারা পাকিস্তান বিরোধী রাজনীতি করে নিজেদের রুটি রুজির ব্যবস্থা করে থাকে, আর একটা গ্রুপ যারা ভারত বিরোধী রাজনীতি করে। তো সেই ক্ষেত্রে বিএনপি এবং জামাত, তাদের প্রধান অস্ত্র হলো একটা অ্যান্টি ভারত সেন্টিমেন্ট, তারা সেটা সেল করে। তো সেই অর্থে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বা কোনো কূটনীতিবিদদের সঙ্গে জামাতের আমিরের বৈঠক হয়েছে, এটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে মানে জামাতের এই মুহূর্তে যে সমস্ত ইল্লু পিঙ্কুর দল রয়েছে, যারা জামাতের গডফাদার, তো তাদের তার মুখ থাকে না। তো মুখ থাকে না, এই জন্য অনেক সময় জিনিসটা তারা চেপে গেছে। আর এখন যেহেতু প্রকাশিত হয়ে গেছে, এখন আর এগুলো তারা যেভাবেই বলুক না কেন, এটাই ধ্রুব সত্য যে বাংলাদেশে বিশেষ করে যে সকল বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, তাদের সবার সঙ্গে বাংলাদেশের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিশ্বের বড় বড় দেশগুলোর যে সকল কূটনৈতিক মিশন রয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে এবং আগামীতে যারা ব্যবসা করতে চায়, তারা সবাই এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে। তারা সাংবাদিকদের সাথে যোগাযোগ করে, তারা সমাজের বিভিন্ন স্তরে যারা বড় বড় বুদ্ধিজীবী রয়েছে, এনজিও ব্যক্তি রয়েছে, গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, সব সেক্টরে তারা দেখাশোনা করছে বা যোগাযোগটা রাখছে এবং যেখানে টাকা পয়সা দেওয়া দরকার সেখানে। একজন লোক দেখেন যে বাংলাদেশে অনেকগুলো লোক বিশাল ভুঁড়ি নিয়ে ঘুরে বেড়ায়, তারপরে শেষে সেই বিদেশি খাবার ছাড়া কোনো কিছু খায় না, কিন্তু কার্যত তাদের কোনো আয় রোজগার নেই। এরা টাকা পায় কোথায়? এরা এই বিদেশি যারা লোকজন আছে তাদের কাছে টাকা দেয়। মাঝে মধ্যে দেখবেন যে তারা সভা করে, সেমিনার করে, বিভিন্ন গবেষণা উপস্থাপন করে, তারপরে তারা নিজেরাই নিজেদেরকে বলে অনারেবল ফেলো, অনারেবল অমুক অমুক, এই জিনিসগুলো আছে। তো এই লোকগুলো সবসময় এরা বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশে। তো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমাদের মতো যারা লোকজন আছে, তারা অনেক আগে আমরা বলছিলাম যে জামাতের সাথে, জামাত যদি বাংলাদেশে সত্যিকার অর্থে রাষ্ট্র ক্ষমতা পেয়ে যায়, তাহলে ভারত হবে সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি। এই কারণ হলো এই যে জামাত যে বিরোধী আছে, বিরোধী থাকার কারণে জামাতকে দিয়ে তারা যত সহজে তাদের স্বার্থের পক্ষের অনেক কাজগুলো গোপনে করিয়ে নিতে পারবে, যেটা আওয়ামী লীগের দ্বারা সম্ভব না। ওটা করতে গেলে চিৎকার শুরু হয়ে যাবে। আমি একটা বিরতি নেই, রনি ভাই, আজিজ ভাই, একটা বিরতি নেই। বিরতি নিয়ে ফিরে এসে এই যে জোট বাঁধা এবং ভোটারদের দায়বদ্ধতা, এই বিষয়টি নিয়ে কথা বলবো। দর্শক থাকুন সাথে, ফিরছি একটা বিরতির পর। স্বাগত আরেকবার, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই। গোলাম মাওলা রনি এবং এম এ আজিজ আছেন আমার সাথে আলোচনায়। এই অংশে আমি একটু এম এ আজিজ আপনার কাছে যাই। আজিজ ভাই, রনি ভাই একটি কথা বলেছেন এবং আমি তার আগে জামাতের আমিরের ভারতের কূটনীতিকের সাথে বৈঠকের সাথে বিষয়টি নিয়ে এসেছিলাম। সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে আসলে অনেকেই ভারতীয় এজেন্ট বা বিদেশি বিভিন্ন দেশের এজেন্ট বাংলাদেশে কাজ করছে। আসলে তাদেরকে টাকার বিনিময়ে হোক বা অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে হোক, ভারত বা অন্য কোনো দেশ তাদের নিজেদের সুবিধার্থে টিকিয়ে রাখছে এবং তারা এই বাংলাদেশে থেকেই অন্য দেশের পারপাস সার্ভ করে যাচ্ছে। আপনিও কি এমনটা মনে করেন? দেখেন, এক নম্বর কথা হলো প্রত্যেক নির্বাচনের সময় পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে বাংলাদেশে। আমি লিখেছিও পত্রিকা, বড় পত্রিকা ছাপাও হয়েছে। এবং এবারে আমি লিখেছি, যেমন ধরেন যুগান্তরে লিখেছি ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, লেখা অনেক আগে, গত ইলেকশনের আগে।
তো এখন তো আমার কাছে মনে হচ্ছে আমরা ভূ রাজনীতির ফাঁদে এখন পুরোপুরি পড়ে আসি। আপনি দেখেন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান বলছিল না ভারত থেকে ঘুরে আসে যে না এটা গোপন বলা যাবে না, ভারত না বললে বলা যাবে না। ঠিক জামাতের আমিরও কিন্তু তাই বললো, ওরকমই বললো ভাষাটা। এখন বলেন ইলেকশন যে আপনি বললেন যে ইলেকশন যে হবে প্রশ্ন নাই, সাধারণ লোক প্রশ্ন তো করবেই, কারণ জিএম কাদের সম্পর্কে মানুষের ধারণা আছে। আবার রনি ভাই বলে বিদেশির কাছে টাকা খায়, আমরাও শুনছি এজেন্ট, উনি তো পলিটিশিয়ান, এমপি ছিল, মন্ত্রী এখন থাকলে হয়তো মন্ত্রী হইতো, উনি নাম ফাঁস করবে না। পলিটিশিয়ানরাই এগুলি করে, তো পলিটিশিয়ানদের দুর্বলতার কারণে এটা হয়। হ্যাঁ, উনি তো নাম বলতেছে না, নাম বলেন সিঙ্গেল আউট করে দেন তাদেরকে। ধরেন এই যে সিপিডি সম্পর্কে শুনি, দেবপুরী সম্পর্কে শুনি, এরকম আপনার কি টিআইবি সম্পর্কে শুনি, এরা কারা খায় বলেন? তারাও তো এরকম অভিযোগ আসছে, এদের বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন সময় অভিযোগ আসছে, বলা হয়েছে, তারা তাদেরটা আত্মসমর্পণ করেছে, ইয়ে করছে, তারা ব্যাখ্যা দিছে। কিন্তু ব্যাখ্যা তো আমার বক্তব্য হচ্ছে এই যে বড় বড় অর্গানাইজেশনগুলি চলে, এদের টাকার উৎপত্তি কি, এই প্রশ্ন কিন্তু আছে সবার কাছে, প্রশ্ন আছে, কথা বলে। এই যে এনজিও গুলো টাকা আসে কোত্থেকে, সব তো বিদেশি টাকা। এই জন্য অনেকেই আমাদের মতো যারা মোটামুটি একটু কিছুটা সচেতন, তারা কিন্তু মনে করে যে এনজিওরা যা এনজিও আছে সব বিদেশি পারপাস সার্ভ করে, কারণ বাজেট আসে ওখান থেকে, বাজেটে সব ইনফরমেশন পাস অন করে। হ্যাঁ, এইটাই তো আমার মনে হয় যে রনি ভাই তো নাম বলা উচিত, পলিটিশিয়ান তো হাইড করে, পলিটিশিয়ানদের শেল্টারেই তো ওনারা থাকে, আমাদের শেল্টারে তো থাকে না। তো এই জন্য আমি বলছি যে এখন আপনি আরো কথা বলেছে, জামাতের আমির বলেছে না যে ইলেকশন জাতীয় পার্টি বিএনপি বলছিল যে আমাদের সাথে যারা আন্দোলন সংগ্রাম আছে তাদের নিয়ে ইলেকশনের পরে আমরা জাতীয় সরকার করব। তখন কিন্তু জামাতের আমির বলেছিল যে ইলেকশনের পরেও আমরা বিএনপির সাথে কথা বলবো, আমরা একসাথে 5 বছর অন্তর স্থিতিশীল তৈরি, অর্থাৎ ইনডাইরেক্টলি বলার চেষ্টা করছে আমরাও জাতীয় সরকারে অংশগ্রহণ করব, ভাবটা এমন। তো সুতরাং এই জন্য সন্দেহ বেশি হয় যে আসলে তলে 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 কোনো আন্ডারস্ট্যান্ডিং এর পাতানো নির্বাচন হচ্ছে কিনা। এটাই আসলে, এই শব্দটাই আমি কেন যেন হঠাৎ করে আমারও মনে এসেছে আজিজ ভাই, যে এই যে যখন বাংলাদেশ ভূ রাজনীতির অংশ হয়ে যায় বাংলাদেশের নির্বাচনটি, তখন আমরা প্রায়শই ফ্যাসিস্ট সরকারের ওবায়দুল কাদের সাহেবের ওই তলে তলে আমাদের তো কথা হয়ে গেছে। রনি ভাই যুক্ত করেন আপনার মন্তব্য নিশ্চয়ই। আপনারা মানে রাজনীতিবিদরা জবাবদিহিতার আওতায় থাকেন না বা জবাবদিহি করেন না, এই কারণেই আসলে ফ্যাসিবাদের জন্ম হয়, কিংবা এই দোষারোপটা শুনতে হয় আপনাদেরকে প্রায়শই। আপনারাই কি অনিয়মের বিরুদ্ধে সবার আগে কথা বলবেন? না, রনি ভাইকে আরেকটা প্রশ্ন করি। হ্যাঁ, এই যে ধরেন শেখ হাসিনার সাথে সম্পর্ক ভারতের খারাপ গেছে, উনি বলছে, কিন্তু 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর হয়েছে, সবগুলো তো ভারতের অনুকূলে হয়েছে। এটা তাহলে সম্পর্কটা একপক্ষীয় হয়েছে না? তাহলে আবার ফরেন মিনিস্টার ছিল, সে তো বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, এই উদাহরণগুলো তো আছে। আর দৌড়ে দৌড়ে তো দেখা গেল যে সব পেঙ্গুইনের মতো ভারতে হেঁটে চলে যেত দল দল বাঁধে। তো এটাও ব্যাখ্যা দিক, সম্পর্কটা কেমন ছিল? না, সময় আসলে খুব অল্প, হ্যাঁ খুব অল্প। এখানে মূল ব্যাপারটা হলো কি, যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক, ভারত আশা করতো যে আওয়ামী লীগ যেভাবে ইচ্ছে সেভাবে চলবে, তাদের ইচ্ছে মতো আমরা ক্ষমতায় বসিয়েছি। আর শেখ হাসিনা মনে করতেন আমি বঙ্গবন্ধু কন্যা, দেশের 35% লোক আমার কথা মতো চলছে, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি 2009 সন অন্তত পক্ষে, তো কাজেই আমি কেন ভারতের কথা মতো চলবো। তো এগুলি নিয়ে টানাটানি হতো, টানাটানি হওয়ার জন্য তো যখন সরকারকে বিপদে ফেলানোর জন্য, এখন আমি নাম বলবো না, ওজনার মতো তো আমার এত সাহস নেই এখন নাম, তখন শেখ হাসিনাকে বিপদে ফেলানোর জন্য দেখা গেল একটা গবেষণা প্রতিষ্ঠান গিয়ে বললো যে দেশের এত হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে, এবং এগুলো ভারত করাতো। তারপর শেষে এই যে বিভিন্ন যে ধর্মভিত্তিক সংগঠন, তাদেরকে রাস্তায় নামায় দিত, রাস্তায় নামায় দিয়ে পরে দেখা গেল শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনা ওটা চাই, মুর্দাত ঠুদাত বলে টেলেটারি বলে অবস্থা। আবার দেখা গেল যে 4-5টা চুক্তি করতো, চুক্তি করার পর আবার সব কিছু ঠান্ডা হয়ে যেত। তো এইরকম আসলে তলে তলে ভারত পাকিস্তান সবাই এই কাজগুলো করছে। আমাদের এখন দেখেন, আমরা এই সময়টাতে বাসায় গ্যাসের চুলায় গ্যাস দিতে পারছি না, সিএনজি নাই, এলএনজি নেই, ইন্ডাস্ট্রি কারখানাগুলোতে কোনো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না, বিনিয়োগ নেই। সেখানে আমরা পাকিস্তান থেকে যুদ্ধ বিমান ক্রয় করছি, এর সাথে ফাজলাম আর হতে পারে?
এর সাথে নির্মম হতে পারে বলেন তো? যেখানে আমরা ভাত রান্না করে খেতে পারছি না, যেখানে আজকে দেখলাম যে আমরা সবসময় মনে করতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফায়জুল কবির সাহেব আছেন, সে একদম একেবারে ফেরেশতা। এখন দেখা গেল যে তার মন্ত্রণালয়ের অধীনে একমাত্র বিদ্যুৎ বিভাগ, এই বিদ্যুৎ বিভাগ নাকি 34,000 কোটি টাকা লস করেছে গত অর্থ বছর। রনি ভাই একটু বলি, আপনি বিমানের ডাইরেক্টর 3 জন, নিরাপত্তা উপদেষ্টা, ইলেকশন কমিশনের সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, আর ওই ফাইজুল তাকে ওইখানে ডাইরেক্টর বানাইছে। বলেন তো তাদের ইজ্জত আছে? ওটাই মানে এই যে সরকার মানে নর্মালি যদি ইলেকশন হয় তাহলে আর 3 সপ্তাহ পরে তো সরকার থাকবে না। তো সরকার যদি 3 সপ্তাহ পরে না থাকে, তো বিমানের যখন বোর্ডে কেন এই 3 জন লোককে তাদেরকে ঢুকাতে হলো একদম শেষ মুহূর্তে? হ্যাঁ, শেষ মুহূর্তে। ইট মিনস যে আমরা যত সহজে নির্বাচনের হিসাব করছি 3 সপ্তাহ পরে তারেক রহমানের হাতে ক্ষমতা চলে যাবে বা জামাতের আমিরের মানে ক্ষমতা হয়ে যাবে, তাই যদি হয় তাহলে এই সময়টাতে খলিলুর রহমান এত নড়াচড়া করছেন কেন? এই সময়টাতে আপনি গিয়ে দেখেন যে যমুনা কেন্দ্রিক যা কিছু হচ্ছে তাতে আমার কাছে মনে হচ্ছে না যে সরকার মানে আগামী 15 দিনের পরে তাদের ক্ষমতা থাকবে না, এইরকম কোনো একটা সিদ্ধান্ত নিয়ে তারা কোনো কাজকর্ম করছে। আমার কাছে মনে হচ্ছে যে তারা একটা লং টার্ম যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তারা একটা লং টার্ম সিদ্ধান্ত নিয়ে সেই কাজগুলো করছে, এবং ওটাই হলো ভয়, ওটাই হলো। এবং সবসময় দেখবেন যে মানে একটা সাধারণ কথা আছে যে সিকা নাড়ানো, গ্রাম অঞ্চলে ওই ঝগড়া শুরু করার জন্য সিকা নাড়ানো। তারপর হলো যে পাগলকে ওই শাঁখো নাড়াতে না বলা, এই পাগল শাঁখো কিন্তু নাড়াবে, মানে কোনো একটা উছিলা দিয়ে দাও। হ্যাঁ, উছিলা দেওয়া। এখন দেখবেন সরকারের পক্ষ থেকে এমন সব কর্মকাণ্ড করা হচ্ছে যে কর্মকাণ্ড করার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ এবং পারস্পরিক সংঘাতটা অনিবার্য হয়ে পড়েছে। অসংখ্য ধন্যবাদ। এখানেই থামালাম। নিশ্চয়ই এর পরের বার যখন আলোচনা করব এই সহিংসতা বা কতটুকু অহিংস থাকে রাজনৈতিক দলগুলো, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি এবং এম এ আজিজ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আপনাদেরও ধন্যবাদ।